হ্যালো বাচ্চো, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই চ্যানেল নেম ইজ বিএম ফিজিক্স। আমার বিএম ফিজিক্স চ্যানেলে আসার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমরা ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। গতকালকে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট বলতে গেলে ডব্লিউবি টিএ ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের যে সেট 1 কলকাতা ডিস্ট্রিক্ট, সেখানকার আমরা কিছু এমসিকিউ বা কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করেছি। আজকে মেনলি আমরা তোমার হচ্ছে গিয়ে ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করব। ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু প্রশ্ন উত্তর রয়েছে, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো প্রথমে কালকে আমরা এই কলকাতা ডিস্ট্রিক্ট নিয়ে আলোচনা করছিলাম। প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে গিয়ে দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অন্তরিত গোলকের বিভব কত হলে এর আধানের তলমাত্রিক ঘনত্ব একক হবে? অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার অ্যান্সার এখানে যে 4টে অপশন দেওয়া রয়েছে একটাও হবে না। তো চলো আমরা একটু চেক করে দেখি আগে, কারণ হবে কি না ওইভাবে তো বলা মুশকিল। আমরা আগে চেক করে দেখি কীরকম। না, ব্যাপারটা হচ্ছে গিয়ে তোমার যেমন এখানে কি কি দেওয়া রয়েছে আমরা একবার দেখে নিই। এখানে দেওয়া রয়েছে তোমার হচ্ছে গিয়ে গোলকের ব্যাসার্ধ কত 10 সেন্টিমিটার এবং বিভব কত হলে আধানের তলমাত্রিক ঘনত্ব 1 হবে। তার মানে এখানে যে জিনিসটা বলেছে যে এখানে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কোনো একটা গোলকের ব্যাসার্ধ দিয়েছে 10 সেন্টিমিটার, আর আধানের তলমাত্রিক ঘনত্ব বলেছে কত 1। সেটা আমরা স্টার্ট কুলম পার সেমি স্কোয়ার বলতে পারি, স্টার্ট কুলম পার সেমি স্কোয়ার। তার কারণ আধানের তলমাত্রিক ঘনত্বের একক, যেহেতু তলমাত্রিক ঘনত্ব আধান বাই এরিয়া, চার্জ বাই এরিয়া, সো স্টার্ট কুলম পার সেমি স্কোয়ার। সো এবার বলছি পটেনশিয়াল কত। দেখো আমরা সিম্পলভাবে একটা ক্যালকুলেশন করতে পারি যে যেহেতু পটেনশিয়ালের ক্যালকুলেশন ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই সি। সো কিউ বাই সি, কিউ বাই আর। কেন যদি আমরা এসআইতে বলি যে 1/4πε0 ইন্টু কিউ বাই আর হতো চার্জ বাই আর। সো এখানে কিউটা কত এটা আগে আমাদের জানতে হবে। আর তো ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে আরটা কত না, এটাকে আমরা স্মল আর, এটাকে আমরা ক্যাপিটাল আর স্মল আর একই বিষয়। সো আমরা জানি আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, যেহেতু গোলক তার মানে এরিয়া কত না কিউ বাই 4πr², 4πr²। সো আমরা বলতে পারি চার্জ ইকুয়ালস টু কত হবে, চার্জ ইজ ইকুয়ালস টু 4πr² ইন্টু সিগমা। So if we put the value from this calculation, so q equals to কত 4πr² into sigma by r। দেখো আমরা আর যদি কেটে দেই তাহলে পড়ে থাকবে 4πr সিগমা। দেখো 4π মানে 22/7, পাই মানে 22/7 ইন্টু আর এর মান 10 দেওয়া আছে, সিগমার মান 1। যদি আমরা এটা বসিয়ে দিই তাহলে দেখতে পাবো সম্ভবত 100, ক্যালকুলেশন যদি আমরা করে দিই সেটা তোমার 125.63, 125.63 অত কত স্টার্ট ভোল্ট রয়েছে। এটা অ্যান্সার। কেন দেখো খুব সিম্পলভাবে বলা আছে গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, আধানের তলমাত্রিক ঘনত্ব যদি একক হয় তাহলে বিভব কত হবে, বিভব ভি ইজ ইকুয়ালস টু কিউ বাই আর। যেহেতু সিজিএস সিস্টেম 1/4πε0 থাকবে না, সেক্ষেত্রে আমরা কিউটাকে আপডেট করলাম, আপডেট করার পরে 125। এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার তাহলে অ্যান্সার কোনটা হবে। দেখো এখানে 125 একটা অ্যান্সার নেই, তাহলে আমি আপাতত বলবো নান অফ দিস অ্যান্সার হবে। মানে এখানে যেটা হবে 125.56, মানে এখানে সেক্ষেত্রে অ্যান্সারটা নেই। তো নেক্সট কোশ্চেন কি আছে যে নিম্নলিখিত কোনটির ওপর একটি সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো বল ক্রিয়াশীল হয় না। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেটা তোমাদের একটু বুঝতে হবে। বলছি নিম্নলিখিত কোনটির ওপর কোনো চৌম্বক বল ক্রিয়াশীল হয় না। খুবই সিম্পল, তড়িৎবাহী লুপ, মানে কোনটিকে একটা সুষম চৌম্বক ক্ষেত্রে রাখলে তার উপর বল ক্রিয়াশীল। তড়িৎবাহী লুপ হতে পারে নাকি তড়িৎ দ্বিমেরু, চৌম্বক দ্বিমেরু, তড়িৎ পরিবাহী। একেবারে খুবই সোজাসাপটা উত্তর একদম বলতে পারি, উত্তর হবে তড়িৎ দ্বিমেরু। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কেন তড়িৎ দ্বিমেরু হবে, একটু যদি বলতেন। অবশ্যই বলবো, কারণ না বললেই নয়। এখানে আমাদের প্রথমত একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরে নাও এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র। তাহলে এই সুষম চৌম্বক ক্ষেত্রের যেটাকে আমরা বলছি কি বি, যদি আমরা এখানে একটা তড়িৎবাহী লুপ রাখি, তড়িৎবাহী লুপ, যে লুপটা কি
অবশ্যই সে এখান থেকে তড়িৎ পরিবহন করতে পারবে, তড়িৎবাহী লুপ। কীরকম? এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। চৌম্বক ক্ষেত্রে আছে, তাহলে আমরা বলতে পারি সেই চৌম্বক ক্ষেত্রে কোনো একটা তড়িৎবাহী লুপ পরিবাহী একটা লুপকে যদি রাখি, তাহলে সেই মানে তড়িৎ পরিবহনটা কি একটা বল অনুভব করে কত না IBdl ইন্টু সাইন থিটা। তো আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা জানি। এবার ডিপেন্ড করছে কোন অংশটা ডিএল এর সঙ্গে বি কি অ্যাঙ্গেলে রয়েছে তার উপর ডিপেন্ড করে সাইন থিটার মান হবে। অর্থাৎ এখানে একটা ফোর্স ক্রিয়েট হয়, অর্থাৎ তড়িৎবাহী লুপকে চৌম্বক ক্ষেত্রে রাখলে সে একটা বল প্রভাব করবে। নাম্বার 1 পয়েন্ট গেল। নাম্বার 2 পয়েন্ট, আমি একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমি একটা চৌম্বক দ্বিমেরু রাখি, তাহলে একটু নর্থ পোল সাউথ পোল রাখলাম, এদিকে নর্থ এদিকে সাউথ, সে যেদিকে হোক না কেন, তাহলে নর্থ সাউথ অবশ্যই এদিকে নর্থ রয়েছে এদিকে সাউথ রয়েছে, কারণ নর্থ থেকে সাউথের দিকে বল রাখা যাচ্ছে, তাহলে সাউথ নর্থকে টানবে, সাউথকে বিকর্ষণ করবে, মানে এদিকে একটা বল সৃষ্টি হবে। আর নর্থ তোমার হচ্ছে কি নর্থ সাউথকে প্রথম বিষয় এদিকে ধরো তোমার সাপোজ এদিকে নর্থ দিকে সাউথ, তাহলে নর্থ সাউথকে টানবে এদিকে একটা বল সৃষ্টি হবে, আর সাউথ নর্থকে টানবে এদিকে একটা বল সৃষ্টি হবে, মানে আলটিমেটলি এখানে একটা টর্ক সৃষ্টি হবে, মানে ফোর্স ক্রিয়েশন হবে। তাহলে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা চৌম্বক দ্বিমেরুকে যদি রাখি, তাহলে সে একটা ফোর্স অনুভব করে। হতে পারে তার লব্ধি বল শূন্য, কিন্তু দুই মেরুতে মানে ওই চৌম্বক দণ্ডের উপর একটা চৌম্বক বল ক্রিয়াশীল হয়, বা আমরা বলতে পারি টর্ক সৃষ্টি হয়, যেটাকে আমরা টাউ ইকুয়ালস টু টর্ক। চৌম্বক ক্ষেত্রে আমরা টর্ক বা বল আমরা যেটাকে বলতে পারি টাউ ইকুয়ালস টু কী হতে পারে, টাউ ইকুয়ালস টু পিএমবি সাইন থিটা, পিএমবি সাইন থিটা। অবশ্যই টর্ক সমান সমান বল ইন্টু তোমার হচ্ছে গিয়ে মানে নর্মাল ডিস্টেন্স, সেক্ষেত্রে অবশ্যই এখানে চৌম্বক বল থাকে। নাম্বার 3 পয়েন্ট, একটা তারকে চৌম্বক ক্ষেত্রে রাখা হয়, তাহলে সে বল অনুভব করবে কিনা? অবশ্যই সে বল অনুভব করবে, বিএলভি সাইন থিটা, যেটা আমরা ইতিমধ্যে তোমার হচ্ছে এরোপ্লেনের ডানার ক্ষেত্রে ভেবেছি, যে কোনো একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো একটা তড়িৎ পরিবাহী যদি তার গতিশীল করা হয়, তার মধ্যে তড়িৎচলক বল সৃষ্টি হবে চৌম্বক ক্ষেত্র। কিন্তু দুঃখের বিষয়ে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমরা তড়িৎ দ্বিমেরুকে রাখি, আধানের সঙ্গে মানে গতিশীল আধানের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের একটা প্রভাব আছে, যেটাকে আমরা লোডে তোমার চৌম্বক বল বলতে পারি F সমান সমান কিউভিভি সাইন থিটা। কিন্তু একটা তড়িৎ দ্বিমেরুর উপর চৌম্বক ক্ষেত্রের সরাসরি কোনো মানে প্রভাব নেই, যেটা আমরা বলতে পারি যে তড়িৎ দ্বিমেরু এখানে কি কোনো বল অনুভব করবে না। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট ইনফরমেশন কি আছে, দুটি বাতির ক্ষমতা P1 P2 এদের শ্রেণী সমবায় ভি ভোল্ট লাইনের সঙ্গে যুক্ত করলে মোট ক্ষমতা কত হবে? এটা অত্যন্ত সহজ একটা বিষয়। দেখো, শ্রেণী সমবায় আমরা এক কথা মনে রাখতে পারি, শ্রেণী সমবায় যেটা হয় যে পাওয়ারটা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে পাওয়ার হয় 1/PS ইজ ইকুয়ালস টু 1/P1 প্লাস 1/P2। ক্যালকুলেশন করে এটা প্রমাণ করতে পারি। আবার দুটি বাতির ক্ষেত্রে যদি সমান্তরাল সমবায় রাখা হয়, তাহলে তার লব্ধি মানে পিপি মিনস প্যারালাল কানেকশনে মানে তোমার হচ্ছে টোটাল পাওয়ার হবে কত, P1 প্লাস P2। মানে আমরা বলতে পারি কোনো দুটি তড়িৎবাহী মানে বাতিকে, দুটি বাল্বকে যদি আমরা কোনো একটা তড়িৎ উৎসের সঙ্গে সমান্তরালে যুক্ত করি, তাহলে তার মধ্যে যে মোট ক্ষমতাটা হবে সেটা কি যোগফলের সমান। যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে কি অনন্যকে যোগফলের সমান হবে। তো এখানে কি বলেছে, যে P1 P2 দুটি ক্ষমতা P1 P2 দুটি বাতির ক্ষমতা P1 P2 এদেরকে শ্রেণী সমবায় যুক্ত করা হয়েছে, ভি ভোল্টের সঙ্গে যুক্ত করা। তাহলে মোট ক্ষমতা কত হবে? মোট ক্ষমতা তোমার হচ্ছে কি এটা হবে। তো এটা কি আমরা যদি গুণ করে দিলে কত হবে? উপরে P1 প্লাস P2 বাই P1 P2 কিন্তু উল্টে দিলে কত হবে? অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। এবার তোমরা যদি বলো স্যার এখানে এই 1/PS সমান সমান 1/P1 প্লাস 1/P2 কীভাবে আসে, বলবে আমি সিম্পল করে দেবো, কিছু নেই, ওটা জাস্ট সিম্পল একটা প্রমাণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে না, পরবর্তী কোশ্চেন রয়েছে যে কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধানকে একবার আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরিয়ে নিয়ে আনতে কত কাজ করতে হবে? এটা খুবই সহজ কোশ্চেন, একদম পাতি কোশ্চেন একটা। মানে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা এখানে যে কাজটা বলছি যে কোনো একটা স্মল কিউ আধান রয়েছে, ঠিক আছে? এবার আমরা সেই আধানকে কেন্দ্র করে আর একটা আধানকে আমরা ঘোরাবো। সেই আধানটা চার্জ কত না, সেই আধানটা চার্জ ক্যাপিটাল কিউ, কি না আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে স্মল কিউ আধানকে কেন্দ্র করে, মানে স্মল কিউ মানে চারিদিকে একটা ফিল্ড সৃষ্টি করলো,
তোমাকে যদি সিম্পলভাবে প্রশ্ন করা হয় বলো তো, এটা যেহেতু বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে স্মল কিউ আধানের জন্য আর ডিস্টেন্সে কোনো পয়েন্টে পোটেনশিয়াল কত হবে না ভি1 সমান সমান কিউ বাই স্মল আর। এই পয়েন্টটার নাম সাপোজ এ, এখানে কোনো একটা পয়েন্ট, এখানকার পোটেনশিয়াল কত হবে, এটা যদি আমরা বি বলি ভিবি, এটা ভি এ, তাহলে ভিবিটাও কত হবে, ভিবিটাও হবে কিন্তু তোমার কিউ বাই আর। কেননা সেন্টার থেকে ডিস্টেন্স সমান, এখানে যদি ভিসি হয় সেটাও সমান না, তাহলে আমরা বলতে পারি এটা কি একটা তোমার হচ্ছে কি সমবিভব তল, তার কারণ সমবিভব লাইন বা সমবিভব তল। আমরা খুব ভালো করে যে পয়েন্ট, যে তলের প্রতিটি বিন্দুতে বা যে লাইনের প্রতিটি বিন্দুতে বিভবের মান সমান, তাকে আমরা সমবিভব লাইন বা সমবিভব তল বলতে পারি, যেটা ইকুইপোটেনশিয়াল সারফেস বা ইকুইপোটেনশিয়াল লাইন বলা হয়। সো আমরা খুব সহজ ভাষায় বলতে পারি, এটা জানি যে কোনো একটা চার্জকে সমবিভব তল বা সমবিভব লাইন বরাবর এক জায়গা থেকে আরেকটা জায়গায় সরাতে গেলে কোনো কাজ করতে হয় না, অর্থাৎ এখানে সেক্ষেত্রে উত্তর হবে তোমার 0, অপশন নম্বর ডি। অথবা আমরা এটাকে খুব সহজ ভাষায় উত্তর দিতে পারি, সব আধান ফাদান তোমার হচ্ছে গিয়ে সমবিভব গল্প লাগবে না, কারণ দেখো কিউ আধানকে কেন্দ্র করে ক্যাপিটাল কিউ আধানকে একবার আর ব্যাসার্ধ বৃত্তপথে ঘুরিয়ে আনতে। ধরে নাও তুমি যেখানে বসে আছো, তোমাকে বলা হলো তুমি 1 ঘন্টা এদিক ওদিক তুমি ঘোরাও, যেখানে মন চায় তুমি সেখানে ঘোরো, কিন্তু মাথায় রাখবে তোমাকে 1 ঘন্টা পর তুমি যেখান থেকে মানে যাত্রা স্টার্ট করেছো সেই পয়েন্টে এসে বলবে। তাহলে 1 ঘন্টা পর তোমাকে যদি প্রশ্ন করা হয় তোমার এখন স্মরণ কত, তুমি বলবে 0, কেননা তোমার যে পয়েন্ট থেকে তুমি তোমার স্টার্ট করেছিলে সেই পয়েন্টে তুমি ফিনিশ করলে, তার মানে এখানে তোমার স্মরণ 0। স্মরণ যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে তোমার কৃতকার্য কত 0, কারণ বল মানে কৃতকার্য ফোর্স সমান অপশন আমার কি জানি বল ইন্টু স্মরণ, স্মরণ যেহেতু 0, তাহলে বল থাকা সত্ত্বেও তোমার হচ্ছে কি আলটিমেটলি কৃতকার্য 0 হলো। সেই দিক থেকেও বলতে পারি যে কোনো একটা আধানকে আর ব্যাসার্ধে বৃত্তপথে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মানে এক বিন্দুতে নিয়ে আসার জন্য কৃতকার্য কত হবে 0। খুব সিম্পল বিষয়, ওই দিক থেকে তুমি বলতে পারো। সো নেক্সট কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে আবেশচুল্লির কার্যনীতির ভিত্তি কী। দেখো এটা অত্যন্ত সহজ বিষয়। আবেশচুল্লির কার্যনীতির ভিত্তি হচ্ছে গিয়ে, আমরা খুব সহজ ভাষায় বলতে এটা একটা এডি কারেন্ট। কী কারেন্ট বলো তো, এডি কারেন্ট। সো আবেশচুল্লির কার্যনীতি আমরা বলতে পারি, তোমাদের একটা সিম্পল ভাষায় বলতে পারি, দেখো এখানে বলছি আমি তোমাকে। আবেশচুল্লির কার্যনীতি আমরা খুব সিম্পলভাবে বলতে পারি, আবেশচুল্লিতে মেইনলি কী করতে হয় না, কোনো একটা আবেশচুল্লি আছে, ঠিক আছে। এই আবেশচুল্লিতে মেইনলি কী করা হয়, এখানে প্রচুর উষ্ণতা তৈরি করা হয়, অর্থাৎ এখানকার উষ্ণতা থিটা বলা হয়। সো ভেরি ভেরি গ্রেটার দ্যান অফ, যদি পরিবেশের উষ্ণতা x°C হয় তাহলে এখানকার x°C থেকে ভেরি ভেরি গ্রেটার দ্যান বলা হয়, অর্থাৎ প্রচুর উষ্ণতা তৈরি করা হয়। কিভাবে না, এখানে এই উষ্ণতাতে রেখে একটি ধাতুকে গলানো হয়। আবেশচুল্লিতে কিন্তু বিভিন্ন ধাতু, লোহা, তামা, নিকেল, কোবাল্ট, কারণ ওদের কিন্তু তোমার গলনাঙ্ক অনেক বেশি হয়। আবেশচুল্লিতে উচ্চ মাত্রার এসি পাঠিয়ে কুণ্ডলীর ভিতর উচ্চ মাত্রার এসি পাঠিয়ে প্রচুর তাপমাত্রা তৈরি করে সেখানে আমরা ধাতব পদার্থগুলোকে গলাই, এটাকে মেইনলি আমরা আবেশচুল্লি বলতে পারি। অথবা এখানে যে প্রবাহটা সৃষ্টি হয় সেই প্রবাহকে ঘূর্ণি প্রবাহ বলা হয়, এডি কারেন্ট বলা হয়। সো আমরা বলতে পারি আবেশচুল্লিতে মেইনলি কোন নীতি কাজ করে, ঘূর্ণি প্রবাহের নীতি। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। আবেশচুল্লির কার্যনীতির ভিত্তি কি, ঘূর্ণি প্রবাহ, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি রয়েছে, যে একটি লোহার পেরেককে একটি দণ্ডচুম্বকের কাছে আনলে সে কি অনুভব করবে। দেখো খুব সিম্পল ভাষায়, লোহার চুম্বককে তুমি, লোহার দণ্ডকে পেরেককে তুমি দণ্ডচুম্বকের সে উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে তুমি যেখানে নিয়ে আসো না কেন, তার মধ্যে কিন্তু একটা বল কাজ করবে, সেটা নিশ্চিত। তাহলে শুধু কি বল উত্তর হবে না, শুধু বল উত্তর হবে না, তুমি লোহার দণ্ডটাকে তুমি এমনভাবে রেখেছো যে দুই মেরুর আম, মানে ঠিক মাঝামাঝিতে দণ্ডচুম্বকটাকে তুমি শুয়ে দিয়েছো, মানে ঠিক এরকম একটা ভাবে, এরকম ভাবে ধরো তোমার যে একটা দণ্ডচুম্বক রয়েছে, দণ্ডচুম্বক এখানে নর্থ এখানে সাউথ, অবশ্যই এরা তো আর এই জায়গাটা লোহার দণ্ডকে আকর্ষণ করা, ধরো তুমি দণ্ডচুম্বককে এইভাবে রেখেছো, তাহলে এই দণ্ডচুম্বকটি কী করবে, সেটা নর্থ পোলও টানবে, সাউথ পোলও টানবে। মেনলি লোহার পেরেকটাকে তোমার হচ্ছে গিয়ে সাউথ মেরুতে নিয়ে গেলেও টানবে, নর্থ মেরুতে নিয়ে গেলেও টানবে, এটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু তুমি এমনভাবে রাখলে নর্থ এবং সাউথ দুজনে টানছে, তার মানে কি দুজন যদি একই সঙ্গে টানে সমপরিমাণ বল দিয়ে, তাহলে মানে আমরা বলতে পারি এখানে টর্ক কাজ করছে, অর্থাৎ এখানে ফোর্স তো থাকবেই, তার সঙ্গে কিন্তু টর্ক কাজ করে। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একটি লোহার ব্রেককে একটি দণ্ডচুম্বকের কাছে আনলে সে বল এবং টর্ক উভয় অনুভব করে। নেক্সট কোশ্চেন কি, উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব অবশ্যই তোমার সমশীর্ষ হবে, অবশ্যই ক্ষুদ্র হবে, অবশ্যই অসৎ হবে, অবশ্যই দর্পণের বিপরীত দিকে গঠিত হবে।
সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কীরকম? আমি খুব সিম্পল ভাষা তোমাকে বলে দিচ্ছি। ধরে নাও এটা একটা উত্তল দর্পণ। এটা একটা উত্তল দর্পণ। তাহলে উত্তল দর্পণ মানে ঘষা অংশটা বিপরীত দিকে থাকে। দর্পণের নাম M1, M2। এটা তার একটা প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষ, যার নাম এক্স, ওয়াই। দর্পণের এটা নাম মেরু ও, ফোকাস বিন্দু এফ, সেন্ট্রাল পয়েন্ট বা বক্রতা কেন্দ্র সি। আমি কোনো একটা মোমবাতি বা কোনো কিছু একটা বস্তুকে এখানে রাখলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে একটা রশ্মি প্যারালালভাবে যাবে এবং সেই রশ্মিটি কিন্তু অবশ্যই ফোকাসকে মাথায় রেখে সে পালিয়ে যাবে। আর একটা রশ্মিকে আমি বক্রতা কেন্দ্র বরাবর এমনভাবে পাঠালাম যাতে করে সে বক্রতা কেন্দ্রকে মাথায় রেখে যায়, কিন্তু যে পথে যাবে সেই পথে বেরিয়ে যাবে, তার কারণ এটা লম্বা আপতন। তাহলে যে দুটো রশ্মি পালিয়ে গেলো, এটা একটা রশ্মি এবং এটা একটা রশ্মি পালিয়ে গেলো, এই দুটো রশ্মি মনে হচ্ছে যে এইরকম কোনো একটা জায়গা থেকে ফিরে আসছে বলে মনে হয়। সো আমরা বলতে পারি এটা কি? তার প্রতিবিম্ব। তার প্রতিবিম্বটা কি? আকারে ছোট হয়ে গেল, বস্তুর প্রতিবিম্বটা আকারে ছোট হয়ে গেল, সমশীর্ষ একই দিকে রয়েছে, দর্পণের পিছনে গঠিত হয়েছে। এটাকে আমরা চোখে দেখতে পাবো কিন্তু পর্দায় ফেলতে পারবো না, কারণ আমরা রশ্মি দুটো এই দিক থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অর্থাৎ এটা অসৎ, খর্বাকৃতি, সমশীর্ষ, দর্পণের পিছনে গঠিত হয়, এক্সেট্রা আমরা বলতে পারি। তো সেখান থেকে অ্যান্সার কি হবে? না, অ্যান্সার হবে যে একটি একটা কোশ্চেন আমরা মিস্টেক করেছি, সেটা আমি বলছি। একটি উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব অবশ্যই সমশীর্ষ হবে, ক্ষুদ্র হবে। সমশীর্ষ বড় হবে না, মানে সমশীর্ষ ক্ষুদ্র হবে। ঠিক আছে, অ্যান্সার নাম্বার এ, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো ৭ নম্বর কোশ্চেনটা আমি মিস্টেক করে গেছি। তড়িৎচুম্বকীয় তরঙ্গের সাহায্যে কোনটি বাহিত হয় না? দেখো তোমাকে অ্যাজ এ এইচএস ক্যান্ডিডেট হিসেবে বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, স্পেশালি ২০২৪ মানে আপকামিং এক্সামের জন্য। শুধু এটাও নয়, এখানে অনেক প্রশ্ন আছে। কীরকম? তোমাকে যদি প্রশ্ন করা হয়, বলো তো একটা তোমার হচ্ছে গিয়ে তোমাকে সিম্পল কোশ্চেন করা হয়, বলো তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় কখন? অনেক জায়গা থেকে আমরা অ্যান্সার দিতে পারি। তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয় যখন আমরা কোনো একটা মানে আধানকে, তড়িৎগ্রস্ত আধানকে কী করি? ত্বরণ সৃষ্টি করি। বাংলা কথায় কোনো ত্বরণ সহ গতিশীল আধান, যখন কোনো ত্বরণ সহ গতিশীল আধান থেকে সেখান থেকে তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। বা বাংলা কথায় কোনো একটা আধান যখন ত্বরণ সহ গতিশীল হয়, তো সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইমিট করে। স্যার এটা কীরকমভাবে সম্ভব? ধরে নাও তুমি কোনো একটা অ্যাটম নিয়েছো, এটা ধরো হাইড্রোজেন পরমাণু নিয়েছো, এটা নিউক্লিয়াস, এটা ফার্স্ট অরবাইট, এটা সেকেন্ড অরবাইট, থার্ড অরবাইট অ্যান্ড এটসেট্রা। কোনো একটা আমরা যদি প্রশ্ন করি, বলো তো কোনো একটা ইলেকট্রনের স্পিড ফার্স্ট অরবাইটে বেশি নাকি থার্ড অরবাইটে বেশি? কারণ আমরা জানি স্পিডের মানে এক্সপ্রেশন কি? Vn = Z/n * V0 মানে কনস্ট্যান্ট। তার মানে কি? মানে কক্ষপথের সঙ্গে ভেলোসিটিটা কি? ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কোনো একটা ইলেকট্রনের বেগ ১ নম্বর কক্ষপথে যা হবে তার থেকে ৩ নম্বর কক্ষপথে কমে যাবে। বাংলা কথায় কমে যাবে। তাহলে আমরা বলতে পারি কক্ষপথ, তাহলে কি কোনো একটা ইলেকট্রন যখন ৩ নম্বর কক্ষপথ থেকে লাফ দিয়ে ১ নম্বর কক্ষপথে আসে, তাহলে বেগটা তার কি হলো? বেড়ে গেল, কারণ তার বেগ আগে কম ছিল, এখন তার বেগ বেশি হলো। যখনই বেগটা বাড়লো মানে কি? ত্বরণ সৃষ্টি হলো। অর্থাৎ এখান থেকে একটা ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন h বেরিয়েছে, যেটাকে আমরা বিভিন্ন সিরিজের মধ্যে ফেলতে পারি, লাইম্যান, বামার, প্যাশন, ব্র্যাকেট, ফান্ড এটসেট্রা। অর্থাৎ আমরা বলতে পারি পরমাণুর মধ্যে যে ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন ঘটে, এটাও কিন্তু সেই কোনো একটা আধান ইলেকট্রনের ত্বরণের জন্য, বলতে ত্বরণ মানে আরও ভালো করে বলতে পারি আমরা, যখন সাইক্লোট্রনের যে সেখানে মানে তোমার সাইক্লোট্রনের ক্ষেত্রে যে ত্বরণ সহ আধান গতিশীল হয়, এখানেও কিন্তু তোমার তড়িৎচুম্বকীয় তরঙ্গ নির্গত হয়। এক কথায় তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টির প্রধান কারণ হচ্ছে গিয়ে যখন কোনো চার্জ মুভ করে উইথ অ্যাক্সিলারেশন। কিন্তু এটাও মনে রাখতে হবে যে তড়িৎচুম্বকীয় তরঙ্গটি আধানের ত্বরণের জন্য সৃষ্টি হলো, সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ কিন্তু আধান বহন করে না। অর্থাৎ কোন অ্যান্সারটা হবে? অপশন নাম্বার সি। অর্থাৎ যে আধানের ত্বরণের জন্য তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়, সেই আধানকে সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বহন করে না। এটা মনে রাখতে হবে। ৭ নম্বর আমরা আলোচনা করেছি। আচ্ছা, পরবর্তী যে ইনফরমেশন, সূর্যাস্তের ঠিক পূর্বে সূর্যকে উপবৃত্তাকার দেখায়, এর কারণ কি? দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল দিয়ে অ্যান্সার দিয়ে আসবে কি? বিচ্ছুরণ, বিক্ষেপণ, এই সমস্ত অ্যান্সার দেবে। সত্যি কথা বলছি ভাই, বা এখানকার অ্যান্সারটা হবে প্রতিসরণ। তোমাদের প্রশ্ন হতে পারে কেন? একটু শোনো, বিষয়টা বুঝতে পারবে। পৃথিবীর যে বায়ুস্তর আছে সেটা আমরা ভূপৃষ্ঠের পাশে যে বায়ুস্তরটা আছে সেটাকে আমরা ঘনস্তর বলতে পারি। তার ঠিক উপরে গেলে বায়ুর স্তরটা কি একটু হালকা হবে, মানে একটু
লঘু মাধ্যম হবে। মানে ভূপৃষ্ঠের কাছাকাছি যে বায়ুস্তরগুলো আছে সেগুলো ঘন, আরও যত আমরা উপরের দিকে যাব সেই স্তরগুলোকে তত হালকা বলা হবে বা লঘু মাধ্যম বলা হবে। দুটোই বায়ু মাধ্যম, কিন্তু উপরের বায়ুস্তর অপেক্ষা ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর অনেকটা ঘন মাধ্যম হয়। এবার বিষয়, যখন সূর্যোদয় হয় বা সূর্যাস্তের সময় যখন হয়, সকালবেলা বা সন্ধ্যাবেলা, সূর্য ঠিক ডুবো ডুবো অবস্থা বা সূর্য ঠিক ওঠা ওঠা অবস্থা, সেই সময় সূর্যকে আমরা উপবৃত্তাকার দেখতে পারি। কী কারণে? তখন যে সূর্য থেকে রশ্মি আসে সেই রশ্মি কি তোমার হচ্ছে গিয়ে মানে নিচের বায়ুস্তরের মধ্যে পড়ে এবং আমরা কিছুটা ধর না উপরের দিকে, আমাদের মাথা ধর না কিছুটা উপরের দিকে থাকে, আমাদের মানে ঠিক ডুবো ডুবো অবস্থা, তখন সূর্যের রশ্মি এতক্ষণ কী ছিল, সূর্য উপরে ছিল, আমাদের মাথার উপর থেকে রশ্মি সরাসরি আমাদের চোখে এসে পড়তো, তখন আমরা সরাসরি সূর্যকে দেখতে পেতাম, ডিরেক্ট লঘু মাধ্যমে আমরা রয়েছি। কিন্তু এখন কি, সূর্যরশ্মি ঘনমাধ্যম থেকে আমরা আছি লঘু মাধ্যমে, আমাদের চোখ আছে লঘু মাধ্যমে, সেখান থেকে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে আসে। অর্থাৎ যখন সূর্য থেকে রশ্মি মানে ঘন বায়ু মাধ্যম থেকে লঘু বায়ু মাধ্যমে এসে পড়ে, তখন সামান্য বেঁকে যায়। অর্থাৎ উপরের সূর্যের উপরের স্তর থেকে যে রশ্মিগুলো আসে বা নিচের স্তর থেকে যে রশ্মিগুলো, উপরের স্তরগুলো উপরের অংশ থেকে এবং নিচের অংশ থেকে, অর্থাৎ সূর্যকে তখন কিন্তু আমরা কিন্তু হালকা চ্যাপ্টা বা হালকা উপবৃত্তাকার দেখতে পাই। তাই এটা মেইনলি যে ঘটনার জন্য ঘটে সেটা প্রতিসরণ, বিচ্ছুরণ বা বিক্ষেপণের জন্য নয়। আশা করি তোমরা বুঝতে পারছো। কম্পাঙ্কের একটি ফোটনের মানে গামা কম্পাঙ্কের একটি ফোটনের ভরবেগ কি? hc বাই উম অ্যা h নিউ বাই c। কেন? খুবই সিম্পল বিষয়। আমরা খুব ভালো করে জানি যে কোনো একটা ফোটনের এনার্জি E is equals to h নিউ। ভালো কথা। আবার কি জানি? না ফোটনের মানে ফোটন এনার্জি অ্যাকর্ডিং টু স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আমরা বলতে পারি না p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। m0 m0 স্কয়ার c টু দি পাওয়ার 4। কিরকম? E is equals to তোমার হচ্ছে গিয়ে h নিউ, অথবা E is equals to স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি থেকে বলতে পারি p স্কয়ার c স্কয়ার প্লাস m0 স্কয়ার e টু দি পাওয়ার c টু দি পাওয়ার 4। রেস্ট মাস স্থির ভরের জন্য কি, স্থির ভরের মান মানে কত হয়, যে ভরের মান 0 হয়, ফলে আমরা বলতে পারি যে এনার্জি তোমার পিসি হয়। ই সমান, তাহলে ই সমান সমান এইচ নিউ, আবার ই সমান সমান পিসি, তাহলে পিসি ইজ ইকুয়ালস টু এইচ নিউ। সো পি ইজ ইকুয়ালস টু এইচ নিউ বাই সি। এটা কি, কোনো ফোটনের ভরবেগ, দ্য মাস মোমেন্টাম অফ ফোটন। একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে যে ফোটনের কিন্তু ভর হয় না রে ভাই, ফোটনের ভর কখনোই সম্ভব নয়। একটা বিষয়, অ্যালবার্ট আইনস্টাইন 1905 মানে 1905 খ্রিস্টাব্দে মানে সুন্দর করে প্রমাণ করেছেন যে ফোটন হচ্ছে গিয়ে আলোর রশ্মি হচ্ছে গিয়ে এমন এক ধরনের ওয়েভস বা এমন এক ধরনের পার্টিকেল যে আলোক তরঙ্গের দুরকম ধর্ম আছে। কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে। তার মানে কি, কণা কাকে বলা হয়? যার নিজস্ব ভর থাকবে, আকার আয়তন থাকবে, যার কিছু স্থান থাকবে। অবশ্যই আলোরও মানে আকার আয়তন বা ভর বা স্থান রয়েছে। নাহলে তাকে মানে পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার ডুয়াল প্রপার্টি কখনোই বলতো না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, আলোর কণা হচ্ছে এতটাই ছোট বা ফোটন কণার সাইজ মাস এতটাই কম, যার মাস মেজার করার জন্য যে ইনস্ট্রুমেন্ট দরকার বা যন্ত্র দরকার, আগামী ১০০ বছর বা আগামী ৫০০ বছরে সেই যন্ত্র এই মানে পৃথিবীতে আবিষ্কার হওয়ার সম্ভাবনা আমার থিংকিং স্কেলে নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, ফোটন কণার ভর আছে। তো সে তাহলে ভর আছে পরিমাপ করে যখন, এত সূক্ষ্ম ভর, মানে একটা ইলেকট্রনের ভর সবথেকে কম। একটা ইলেকট্রনের ভর তোমরা পরে আমাকে ইলেকট্রনের ভর সম্পর্কিত প্রশ্ন আলোচনা করবে। আমি ইলেকট্রনের ভর, ফোটন ভর সম্পর্কিত তোমাকে ১ ঘন্টা আলোচনা করলে তুমি বুঝতে পারবে না যে কী বিষয়টা রয়েছে। কারণ ফোটন সম্পর্কিত ফোটনের ভর আছে, কিন্তু সেই ভর এতটাই কম, একটা ইলেকট্রন থেকে কোটি, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়নস টাইম ছোট। অর্থাৎ এতটাই কম, যাকে মেজার করার জন্য যে যন্ত্র দরকার, সেই যন্ত্র মানুষ কল্পনাও আবিষ্কার করতে পারবে না। তো যাই হোক, আমরা ভর নেই। তাহলে কি স্যার ফোটনের কি আছে? ভরবেগ আছে। তোমাকে প্রশ্ন করা ফোটনের ভর কত? ফোটনের কখনো ভর হয় না। ফোটনের ভরবেগ হয়, মোমেন্টাম হয়। ফোটনের ভর হয় না। ফোটনের ভর আছে কিন্তু কেন হয় না? কারণ সেটা মেজারেবল নয়।
সো যাই হোক আমরা মানে তর্কের দিকে যাব না। একটি ফোটন কণার ভরবেগ কত? P সমান সমান hν/c। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কি? যে ক্ষেত্রটিতে এসি সরবরাহ সরাসরি ব্যবহার করা যায় না বা প্রয়োগ করা যায় না। এটা উত্তর আমরা দেখতে পাচ্ছি তড়িৎ লেভেল অ্যান্সার হবে। দেখো আমরা এসিকে কাজে লাগিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র তাপবিদ্যুৎ উৎপন্ন করতে পারি। এসিকে কাজে লাগিয়ে আলোক তড়িৎ উৎপাদন করতে পারি। অল্টারনেটিং কারেন্টকে কাজে লাগিয়ে আমরা টারবাইন ঘুরিয়ে বা টারবাইনকে ঘুরিয়ে আমরা এসি তৈরি করতে পারি। মানে ভোল্টেজ পরিবর্তন তোমার হচ্ছে কি ফ্যারাডের ক্ষেত্রে আমরা হিসাব করতে পারি। কিন্তু তড়িৎ লেপন যেখানে কি ডিসি প্রয়োগ করা হয়, যেখানে সরাসরি এখানে এসি প্রয়োগ করা হয় না। তো তড়িৎ লেপনটা এখানকার অ্যান্সার হবে। ১ AMU এর তুল্য শক্তি কত? মেগা ইলেকট্রন ভোল্ট ৯৩১.৫ মেগা ইলেকট্রন ভোল্ট বা এখানে ৯৩১ রয়েছে। এটা তোমার অপশন নম্বর বি অপশন হবে। নিচের কোনটি অর্ধপরিবাহী? দেখো অর্ধপরিবাহীর উত্তর অবশ্যই এখানে গ্যালিয়াম আর্সেনাইড অপশন নম্বর সি হবে। কিন্তু তোমাকে এখানে মনে রাখতে হবে যে অর্ধপরিবাহী এলিমেন্ট কী, কী হয়? যেমন অর্ধপরিবাহী মৌল হচ্ছে তোমার হচ্ছে গিয়ে সিলিকন, জার্মেনিয়াম। অর্ধপরিবাহী যৌগ তোমার কি গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফেট। এটা কি? এটা কম্পাউন্ড, এটা এলিমেন্ট। তোমাকে যদি প্রশ্ন করা হয় অর্ধপরিবাহী মৌলের নাম কি? সিলিকন, জার্মেনিয়াম। অ্যাকচুয়ালি এক কথায় সিলিকন হচ্ছে বেস্ট নেম, কারণ সিলিকনের টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডের অপর নাম কি? সিলিকন ওয়ার্ল্ড। সিলিকনের ব্যান্ড এনার্জি গ্যাপ কত? ব্যান্ড এনার্জি তোমার 1.11 ইলেকট্রন ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে মাত্র 0.67 ইলেকট্রন ভোল্ট। যদি প্রশ্ন করা হয় কোনো একটা সিলিকনের এনার্জি ব্যান্ড কত? এনার্জি ব্যান্ড হচ্ছে তোমার হচ্ছে গিয়ে 1.11 ইলেকট্রন ভোল্ট। জার্মেনিয়ামের ক্ষেত্রে জিজ্ঞেস করা হয় 0.67 ইলেকট্রন ভোল্ট। যদি প্রশ্ন করা হয় অর্ধপরিবাহীর ক্ষেত্রে এনার্জি ব্যান্ড কত? অবশ্যই প্রায় 1 ইলেকট্রন ভোল্টের কাছাকাছি। যদি অর্ধপরিবাহী বলা নাম না বলা হয় তাহলে এটা। গ্যালিয়াম আর্সেনাইড এবং ইন্ডিয়াম ফসফেট এরা কি ইনঅর্গানিক, তোমরা যে কম্পাউন্ড যৌগ যদি বলা হয় মৌল, তাহলে এগুলো তাহলে যৌগ কি? যৌগ তোমরা হচ্ছে গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম ফসফেট। সো এখানে যেহেতু অপশন গ্যালিয়াম আর্সেনাইড ছাড়া অন্য কিছু নেই, সো আমরা বলতে পারি অপশন নম্বর সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট এমসিকিউ যেটা রয়েছে যে সংকেত তরঙ্গের সাহায্যে বাহক তরঙ্গের সমন্বয় পদ্ধতি। মানে আমরা বলতে চাইছি যে তথ্য ইনফরমেশনকে আমরা যদি ক্যারিয়ার ওয়েভের মধ্যে আমরা পাঠিয়ে দেই, সেটা ক্যারিয়ার ওয়েভের বিস্তারের মধ্যে পাঠাতে পারি, ক্যারিয়ার ওয়েভের কম্পাঙ্কের মধ্যে পাঠাতে পারি, তাহলে সেই ঘটনার নাম কি? মডুলেশন। সেটা হতে পারে বিস্তার মডুলেশন, সেটা হতে পারে কম্পাঙ্কের মডুলেশন, সেটা হতে পারে ফেস মডুলেশন, সেটা হতে পারে পালস অ্যাম্প্লিটিউড মডুলেশন, কোড অ্যাম্প্লিটিউড মডুলেশন, তোমার টাইম অ্যাম্প্লিটিউড মডুলেশন, বিভিন্ন কিছু হতে পারে। মেইন কথা তত্ত্বকে বহন করার জন্য বাহক তরঙ্গের উপরে যখন পরিবর্তন করা হয় সেই ঘটনাকে মডুলেশন বলা হয়। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। যাই হোক আমরা এইটুকুই আপাতত রাখছি। তোমরা যদি ইন্টারেস্টেড হও তো নেক্সট খুব রিসেন্টলি আমি তোমার হচ্ছে গিয়ে পরবর্তী টপিকস স্পেশালি দেখো এই এমসিকিউ, এসিকিউ এগুলো এমন বিষয়, এগুলোকে ক্লিয়ার করা মানে কি তোমার বড়, বড় টপিকস ক্লিয়ার হবে। যেমন এখানে একটা অঙ্ক আছে, এই যে কোয়েশ্চেনের ৪ নাম্বারটা, এটা খুবই ভালো নতুন টাইপসের কোয়েশ্চেন। তোমাদের এটা বই সাধারণত নেই। বললে আমি করে দেবো নেক্সট ভিডিওতে, কোনো সমস্যা নেই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।